তুষার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুই তুকারি করছে। ও নিজেকে সামনে নিল, বলল, কুশু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার সাথে রিমার কাজিনের বাইরে আলাদা কোনো রিলেশন নেই। কোনো ঠকবাজ প্রতারকের কাছে কোনো এক্সাম্পল শুনতে চাই না। আমি ঘুমাতে চাই, ডোন্ট ডিস্টার্ব মি। তুষার আর ওকে কিছু বলল না, চুপচাপ লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। ওর ঘুমানোর অপেক্ষা করলো। কিছুক্ষণের মধ্যে ও মেডিসিনের ইফেক্টই ঘুমিয়েও পড়ল। তুষার ধীরে ধীরে ভীরু মনে ওর হাতের ব্যান্ডেজ করে দিল, পাছে ঘুম ভেঙে না যায় সেই ভয়। না, ওর ঘুম ভাঙলো না। ব্যান্ডেজ শেষ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর মাথায় বেলে কেটে দিতে দিতে ধিমি স্বরে বলল, কুশু, আমাকে বোঝার চেষ্টা করো। আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে এত ইম্পর্টেন্স দিও না। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। তুষার ওর তপ্ত ঠোঁটজোড়া কুয়াশার ললাটে চেপে ধরল, বিড়বিড় করে বলল, তোমাকে সামলানোর মতো ধৈর্য আমার হোক। ও কুয়াশার পাশে দূরত্ব বজায় রেখে শুলো। ভালোবাসার মানুষকে দেখতে দেখতে ঘুমিয়েও পড়ল একটা সময়। সকালে তপ্ত রোদ উড়ন্ত পর্দা ভেদ করে বারে বারে তুষারের চোখ মুখের এসে আছড়ে পড়ছে। গরমে ওর ঘুম ভেঙেই গেল। আরামোরা ভেঙে উঠে বসে দেখলো কুয়াশা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। সিদ্ধির সিঁদুর রাঙ্গা লাল শাড়ি ফাঁকে একটু করো মেঘের খণ্ড উগি দিল। নিষিদ্ধ জায়গায় চোখ যেতেই ও কেমন বেসামাল হতে গিয়েও নিজেকে সামনে নিল। দ্রুত চাদর দিয়ে ঢেকে দিয়ে কুয়াশার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি আমার সর্বনাশ করে দিলে কুশু। ও এগিয়ে গিয়ে কুয়াশার ললাটি ওষ্ঠ চেপে ধরে বলল, মর্নিং কিস হানি, তবে সেটা স্পেশাল হওয়া উচিত ছিল। এভাবে লুকিয়ে চুরিয়ে চোরের মতো নিজেই বউকে আদর করতে হয়। কি ভাগ্য দেখছো আমার। তুষার দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পর্দা টেনে দিল, যাতে কুয়াশাকে রোদ ছুতেই না পারে। সে স্বামী হয়ে এখনো বউকে চুরি করে স্পর্শ করে, আর রোদ বেটা নাকি অনায়াসে চুয়ে দেবে। ওর হিংসা হবে না? ফ্রেশ হয়ে এসে মায়ের উদ্দেশ্যে গেল। তিশা বেগম রুমে এসেছিল কিছু কাজে। ছেলেকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন, ভিতর আয়। তুষার ভনিতা না করে সোজা সাপটা কথায় চলে গেল। বলল, মা, রিমা এ বাসায় কি করছে? ও এখানে কেন? আমি তো ফুপিদের আমার বিয়ের বিষয়ে কোনো নিউজ জানাতে বারণ করেছিলাম, তাও কেন জানালে? তিশা বেগম অসহায় মুখে বলল, আমি তো বলিনি, কিভাবে জানলো তাও জানি না। মা, তুমি জানো না কুয়াশার মেন্টাল হেলথ সম্পর্কে? কাল রাতে ওসব ঘটার পর ও আরও আজব বিহেভ করছে, আমাকে ভুল বুঝছে। আমি জানি না কিভাবে সামলাবো, কিছু বুঝতে পারছি না। কতগুলো বলতে বলতে ও ধপ করে বিছানায় বসে পড়ল। তিশা বেগম ছেলের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখ, আমরা তো ওকে বের করে দিতে পারি না। তাছাড়া আজকে তোদের রিসেপশন, কোনো সিনক্রেট করিস না। একটু অপেক্ষা কর, মেয়েটা তো আর সারা জীবন এখানে থাকবে না। এইটুকু সময়ের মধ্যে আমার আর কুয়াশার সম্পর্কে ইফেক্ট পড়ে গেছে মা। আমি এতটা ধৈর্যশীল কখনো নই, শুধু কুয়াশার জন্য। তুমি জানো মা, আমার এমন অসহায় লাগছে। কালকে তোমরা ওকে আটকে রাখতে পারলে না? রাতে সবাই খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তুতুল দরজা খুলতে ও কোনো দিকে না তাকিয়ে তোর রুমে ছুটলো। আমরা ওকে আটকানোর সময়টুকু পেলাম না। তুষার সব শুনিয়ে চুপ করে রইল। কি বা বলবে? ছেলের মনের অবস্থা বুঝতে পেরে বলল, তুই টেনশন করিস না, কুয়াশাকে বোঝাবো আমি। চল, খেয়ে নিবি, মেয়েটাকেও খাওয়াবি। রিসেপশনে এত কাজ, চল চল। মা ছেলেকে এক প্রকার ঠেলে ডাইনিং রুমে নিয়ে আসলেন। অন্যরা সকালের চা নাস্তা করছে আর গল্প করছে। রিমা একপাশে চুপচাপ বসেছিল। কাল সারা রাত না ঘুমিয়ে সে কেঁদেছে। সেটা তাকে দেখলে যে কেউ বলে দিতে পারবে। তুষারকে নিচে আসতে দেখে ওর চোখ মুখ চকচক করে উঠল। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে উঠল। উঠে দাঁড়িয়ে তুষারের দিকে এগিয়ে গেল। সেটা দেখে শক্ত কণ্ঠে বলল, ওখানে দাঁড়িয়ে থাকো, একদম কাছে ঘেসবি না। তিশা বেগম ছেলেকে দেখে নিয়ে বলল, দেখো রিমা, কোনো অশান্তি করো না। ওদের বিয়ে হয়ে গেছে,
কোনো মেয়ে তার স্বামীর আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। এমনিতেই কুয়াশার উপর দিয়ে কম ঝড় ঝামেলা বইছে না। মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দাও। রিমা ছলো ছলো চোখে তাকিয়ে বলল, আমার কি দোষ মামি? আমি তো শুধু ভালোবেসেছিলাম। তোমার ছেলে সেটার দাম দিল না। আমি তোমার ছেলের আমার ভালোবাসা বোঝানোর অপেক্ষায় ছিলাম, কিন্তু ও লুকিয়ে বিয়ে করে নিল। ওর থেকে আমি কম কিসে? কি এমন আছে ওর মধ্যে যা আমার নেই? তোকে বলবো কেন? কে তুই? এমন স্পেশাল কেউ নোস যে জবাবদিহিতা করতে হবে। মা, নাস্তা দাও। আমার আর কুয়াশারটা একসাথে দিও। কেন? তোমার বউ কি ল্যাংড়া, হাঁটতে পারে না? কেমন বউ বিয়ে করেছো? কুয়াশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসছিল। এমন সময় রিমার কথা শুনে সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ল। সেটা তোকে না ভাবলেও চলবে। দরকার পড়লে আমার বউকে কোলে নিয়ে ঘুরবো, নো প্রবলেম। রিমা রাগি ফুঁসে উঠল। ওর কথা শুনে কাজিনগুলো মিটমিট করে হাসতে লাগলো। কুয়াশা একটু লজ্জা পেল। এইভাবে কেউ বলে নাকি? ছি ছি, সবাই কি ভাবলো? ওকে কেউ দেখার আগেই ও তাড়াহুড়ো করে রুমের দিকে ছুটল। ততক্ষণে তিশা বেগম খাবারগুলো সার্ভ করে দিয়ে বলল, অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নে। নাস্তা আর করতে হবে না, ঔষধগুলো মনে করে খাওয়াস। আমাদের গেস্ট রিমাকেও ভালো করে খাওয়াও। ও ফুপি তার মেয়ের এমন অবস্থা দেখলে বলবে মামা বাড়িতে এসে তার মেয়েটাকে আমরা না খাইয়ে মেরে ফেলতে চাইছি। রিমা একটু খুশি হয়ে গেল। বলল, তুমি আমাকে নিয়ে এত ভাবো, আমি জানি তুমি আমাকে মনে মনে ঠিকই ভালোবাসো। রিমা রাগিয়ে ফুঁসতে লাগলো। অন্যরা শব্দ করে হাসলো। ফিস করে রিমাকে নিয়ে কথা বলতে লাগলো। ওর সহ্য হলো না, রুমে চলে গেল। একা একা কতক্ষণ কাঁদলো। ভালোবাসা হারানোর কষ্ট মানুষ ভয়ঙ্কর হয়ে যায়। রিমার মাথায় সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা ঘুরপাক খেতেই লাগলো। কি করবে ও নিজেও জানে না। তুষার খাবার নিয়ে রুমে এসে দেখলো কুয়াশা পরিপাটি হয়ে বিছানায় বসে আছে। কালকের শাড়ি পাল্টে সবুজ রঙের থ্রি-পিস পরেছে। বিছানাটাও গোছানো। ভেজে চুল থেকে টুপটাপ ফোটায় ফোটায় পানি ঝরে বিছানা ভিজে যাচ্ছে। ওর দিন দুনিয়ার খেয়ালই নেই। আপন মনে কি যেন ভেবে চলেছে। তুষার গলা ছাড়া দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। সফলও হলো। ও ফাজলামো করে বলল, আমাদের মধ্যে তো কিছুই হয়নি, তাও এত সকাল সকাল শাওয়ার নিয়েছো কেন? মানুষের মাইন্ডে পজিটিভ ভাইব দেওয়ার জন্য? কুয়াশা লজ্জা পেলেও কঠোর চোখে তাকিয়ে রইল। বলল, আপনার এক্স এসে যা করলো তারপর সবাই জানে আপনার আর আমার মধ্যে কিছু হওয়ার কথা না। ওর কথায় তুষার থতমত খেয়ে গেল। ভেবেছিল ও লজ্জা পেয়ে পাবে, কিন্তু উল্টো নির্লজ্জ মার্কা কথা বলে ওকে ভাবাচাকা খাইয়ে দিল। নিজেকে ঢাকতে কথা ঘোরানোর জন্য বলল, খেয়ে নাও, তারপর তোমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। বলে ওর মুখোমুখি বিছানায় বসলো। কুয়াশা ওর দিকে এক মনে তাকিয়ে রইল। তুষার নিজ মনে পরোটার টুকরো করে ডিম ভাজা দিয়ে ওর মুখের সামনে ধরে ওর মুখ। আম্মুকে ডেকে দিন, আমি আপনার হাতে খাবো না। কেন? আমার হাতে কি সমস্যা? আপনার প্রেমিকাকে যে হাত দিয়ে খাইয়েছেন সে হাত দিয়ে আমি খাবো? কখনো না। কুয়াশা, আমাকে রাগিও না। ওর সাথে কাজিনের বাইরে কোনো সম্পর্ক নেই, তবুও কেন বারবার থার্ড টপিক তুলছো? এসব আলতু ফালতু বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা বাড়াচ্ছি। ভালো হয়েছে, নিজের প্রেমিকার কাছে যান। ঠক প্রতারক আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। তুষার ভয়ানক রেগে গিয়ে ধমকে বলল। কুয়াশা। কুয়াশাও ভয় পেয়ে ভেজা বিড়ালের ন্যায় চুপসে গিয়ে তুষারের হাত থেকে ওটার টুকরো মুখে নিয়ে নিল। তুষার কিছু বলল না। কুয়াশাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। রিসেপশনে আত্মীয় স্বজনরা এসে পড়েছে। পার্লারের মেয়েরা এসে কুয়াশাকে সাজিয়ে দিয়েছে। বাসার লোকজন কাজের জন্য দম ফেলতেই পারছে না। বিয়ের অনুষ্ঠান ছোটখাটো করে করলেও রিসেপশন বেশ বড় করেই হচ্ছে। বিয়েতে সাদা কাপল ড্রেস পরলেও রিসেপশনে বউ লাল টুকটুকে রঙের লেহেঙ্গা পরেছে আর বর কালো পাঞ্জাবি পরেছে। কুয়াশার সাজানো শেষ হতেই মেয়েরা হাসাহাসি করতে করতে বলল, আজকে তো তুষার ভাইয়া তোকে দেখে চোখই ফেরাতে পারবে না। কুয়াশা লজ্জা টজ্জা কিচ্ছু পেল না। গম্ভীর মুখে মুখ ফুলিয়ে বসেই রইল। ওরাও সেসব খেয়াল করলো না। তুতল বুঝতে পেরে বলল, কি হয়েছে কুশু? এনি প্রবলেম? ও ফুঁসে উঠে বলল, ও বাড়ি থেকে এখনো কেউ এলো না, আমাকে কেউ ভালোবাসে না।
এসে পড়বে, এত টেনশন করো না। তুমি একদম চুপ থাকো। তুমিও আজ ওদের সাথে চলে যাবে, আমাকে ভুলে যাবে। আমি সব জানি, সবাই আমাকে পর করে দিচ্ছে, সব বুঝতে পারছি আমি। কচু বুঝো তুমি। দাঁড়াও, ভাইয়াকে ডাকি, একসাথে এন্ট্রি নিবে। কুয়াশা বেজার মুখে বসে রইল। ইতিমধ্যে রুম ফাঁকা হয়ে গেছে। তুতুল ডেকে তুষারকে ব্যাপারটা বলে নিজেও গেস্টদের সাথে সাথে দেখা করতে গেল। তুষার রুমে ঢুকে বধূ সাজে দেখে থমকে গেল। মুগ্ধতা এসে ভিড় করলো। ওর এমন দৃষ্টি দেখে কুয়াশার বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ওর ধীরে ধীরে কুয়াশার মুখোমুখি গিয়ে মুহূর্তের মধ্যে ললাটি ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিল। কুয়াশা চিউয়ের সুযোগই পেল না। কয়েক সেকেন্ড পর কি হয়েছে বুঝতে পেরে আঁখি জোড়া বৃহৎ গোল গোল করে পল্লব ছাটালো। লজ্জা পেতে গিয়েও রিমার কথা মনে পড়তেই তেতে উঠে বলল, ওই ঠোঁট দিয়ে রিমাকেও চুমু খেয়েছিলেন তাই না? ওই ঠোঁট কেটে দিব। তুষারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। থমকে বলল, শাট আপ। কতবার বলছি থার্ড ক্লাস টপিক তুলবে না, তাও নড়ে চড়েও ওই টপিকই তুলতে হবে। কুয়াশা মুখ ভেঙচে কেটে বলল, আপনি করতে পারবেন আর আমি বললেই দোষ? তুমি খুব জানো আমি ওকে চুমু খেয়েছি। ওয়েল, ফাইন, ভেরি গুড। দেন এই ঠোঁট দিয়ে তো তোমাকেও ছুঁয়েছি, তাই তোমার ফেসের চামড়াগুলি কেটে দিও। তুমি না পারলে আমাকে বলো, আমি কেটে দিব। ডিসকাস্টিং মেয়ে মানুষ, বুঝে কম চিল্লাই বেশি। তুষার কথা শুনেও বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। ও শেষের কথা শুনে চেঁচিয়ে বলল, মেয়ে মানুষ এতই যখন ডিসকাস্টিং, তাহলে পোলা দেখে বিয়ে করতেন। আমাকে বিয়ে করেছেন কেন? কুশু, আজকে বিশেষ দিনে মুডটা খারাপ করো না। ঝগড়া করার মুড নাই, চলো, আমাদের জন্য সকলে অপেক্ষা করে আছে। তুষার হাত বাড়িয়ে দিল। কুয়াশা মুখ ফুলিয়ে বসে রইল। তুষার নিয়েই ওর হাত কবজি ধরে টেনে দাঁড় করালো। বের হলো স্টেজের উদ্দেশ্যে। সিঁড়ির কাছে আসতেই কুয়াশা নিজেই এক হাত তুষারের বাহু জড়িয়ে ধরলো, আরেক হাতে লেহেঙ্গা। ওদেরকে নিচে নামতে দেখে সকলেই সেদিকেই তাকালো। কুয়াশা চোখ ঘুরিয়ে চারিদিকে দেখলো। রাজকীয় ভাইব পাচ্ছে, ঠিক যেমন রাজকন্যা রাজকুমারের বিয়ে হয়। ও বাসার সবাইকে দেখে ওর মন খুশিতেই নিচে গিয়ে উঠল। তুষারকে এমন আস্তে ধীরে হাঁটতে দেখে কুয়াশা বিরক্ত হয়ে বলল, আজকে কি আপনাকে কেউ খেতে দেয় নাই? পায়ে কি লুলা হয়েছে? জোরে হাঁটুন। ও তাতে দাঁত চেপে বলল, আমাদের এন্ট্রি ভিডিও শুট হচ্ছে। এটা আবার শুট করার কি আছে? এটা কি ফিল্ম চলছে? নিজেকে কি নায়ক ভাবছেন? ভাবাভাবির কি আছে, আমি নায়কই। ঢং দেখলে গা জ্বলে যায়। চুলগুলো উঠিয়ে দিলে সব নায়ক ভাব বেরিয়ে যাবে। তুষার উত্তর করলো না, নিচে চলে আসলো। সকলেই একে একে ওদের সাথেই কথা বলতে লাগলো। কুয়াশা ভাই ভাবিদের কাছে যেতে পারছে না। ও রাগে চোখ মুখ দাঁতে দাঁত চেপে সকলের সাথেই কথা বলছে। তুষার বুঝতে পেরে ওকে নিয়ে ওর পরিবারের কাছে নিয়ে গেল। গিয়েই কুষাণকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তোমরা আমাকে ভুলে গেছো? আমাকে একটুও ভালোবাসো না? মেঘ ওর মাথা চাটি মেরে বলল, ঠিক ঠিক, তোর মতো গাধিকে কে ভালোবাসবে? তুই বাড়িতে নেই বলে বাড়িতে শান্তি ফিরে এসেছে। কুয়াশা রেখে তাকিয়ে রইল। মেঘা একটা ফাইল তুষারের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নেন ভাইয়া, এটাতে সব কিছু আছে, তাও আপনি একবার চেক করে নেবেন। কুয়াশা রাগ উড়ে কৌতূহল হানা দিল। তমাতে না পেরে জিজ্ঞাসা করলো, কিসের কাগজপত্র এসব? মেঘ হেসে বলল, তোর ভাগের সব সম্পত্তি তোকে আর তোর জামাইকে সব বুঝিয়ে দিলাম। আজকের পর আর কোনো ঝামেলা নেব না, যার বিষয় সে বুঝে নিবে। মেঘের কথা শুনে কুয়াশা এবার আর নিজেকে কন্ট্রোল করতেই পারল না। কেঁদে বউকে কাঁদতে দেখে সকলের দৃষ্টি ওর উপরে এসে পড়ল। কোলাহল থেমে গুনগুন শব্দ শোনা গেল। কুষাণ ধমকিয়ে বলল, মেঘ, কি হচ্ছে কি এসব? কুশ, তুই কাঁদছিস কেন? বকে মেয়ে জানিস না মেঘ মজা করছে। এগুলো তো সার্টিফিকেট সহ আরও ইম্পর্টেন্ট কাজ করতো, হাদার মতো শুধু কাঁদতে জানে। পাখি আর মেঘা এসে ওকে বোঝালো। ওর কান্না কমে এলে তীরে মেঘকে মারতে গেলে কুষাণ ওকে ধমকে বলল, চা স্টেজে গিয়ে বস, সবাই অপেক্ষা করছে। কুয়াশা মুখ ফুলিয়ে কুশ আর শানের হাত ধরে ওদের সাথে ওরে স্টেজে চলে গেল। মেঘা বলল, এমন প্যাঁচার মতো মুখ করে আছিস কেন? হাস, একটু হেসে কথা বল। আত্মীয় স্বজনরা কি ভাববে বলতো? যা ইচ্ছে ভাবুক, আই ডোন্ট কেয়ার। মেঘা হতাশ হয়ে দাঁড়িয়ে রইল ওর সাথে। তুষার একবার ওকে দেখে কিছু বলল না।
একে একে সকলে এসে নতুন বর বউয়ের সাথে কথা বলছে, অভিনন্দন সহ উপহার দিচ্ছে। কুয়াশাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে সকলের সাথেই হাসি মাখা মুখেই কথা বলছে। রিমা দূরে দাঁড়িয়ে পুরোটাই দেখেছে, দৃষ্টি ওদের উপর থেকে সরছে না। তুষারকে কি মিষ্টি লাগছে। কুয়াশার জায়গায় তার থাকার কথা ছিল, কিন্তু এই মেয়েটা এসে সব নষ্ট করে দিল। ওর হাত থেকে দেখে ভ্রু কুঁচকে গেল। কাল রাতে বিষয়টা খেয়াল করেনি। কৌতূহলে ও একটা কাজিনকে ডেকে বলল, কুয়াশার হাতে কি হয়েছে? মেয়েটা রিমাকে জেলেস ফিল করানোর জন্য বিয়ের দিনের ঘটনাটা রসিয়ে রসিয়ে বলল। রিমার মুখে হাসি ফুটে উঠল, বলল, বাহ, ইন্টারেস্টিং। খুব প্রেম দেখছি। তবে এই রাজটাকে দেখতে হচ্ছে তো। প্রেমিকা বিয়ে ভাঙতে গিয়ে কি সে এখনও জেলের ভাত খাচ্ছে? মেয়েটি সহজ সরল ভাবে নিজের মতো গড়গড়িয়ে বলে গেল, আরে না, কি বলো ভাবি, তো ওই বেটার প্রেমিকা নয়, বিয়ে ঠিক হয়েছিল। বেটার পাওয়ার আছে তো, এতক্ষণে জেল থেকে বের হয়ে গেছে। হ্যান্ডসামও আছে, কিন্তু চরিত্র ঠিক নাই। রিমা ভ্রু কুঁচকে মনোযোগ শ্রোতার মতো ওর সব কথা শুনে গেল। ভ্রুপৃষ্ঠের একাংশে রোদের দেখা মিলেছে। কুয়াশার ঘুম ভেঙে পিট পিট করে চোখ মুখ খুলে তুষারের মুখশ্রী দেখল। তুষার তখন ঘুমিয়ে আছে। ও শুয়ে শুয়ে কতক্ষণ অর্ধাঙ্গের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। কি আদরে বাচ্চার মতো লাগছে। তারপর ভাবলো, এটা বাচ্চা নয়, বুড়া শয়তান। পেটে পেটে শিরায় শিরায়, না না, প্রতিটা রক্তের কণায় কণায় শয়তানি দিয়ে ভরা। নিজে নিজে এই কথাগুলো একলা একলা হাসলো। ঘড়ির দিকে তাকাতেই খেয়াল হলো 7টা বেজে গেছে। ও উঠে ফ্রেশ হয়ে এসে দেখলো দরজায় কেউ নক করছে। তুষার তখনও বেঘুরে ঘুমাচ্ছে। ওর মায়া লাগলো। ও গিয়ে তাড়াতাড়ি দরজা খুলিয়ে রিমাকে দেখে কিছু না বলে আবার মুখের উপর দরজা লাগিয়ে দিল। কুয়াশার এমন কাছে রিমার মুখটা অপমানে থমথমে হয়ে গেল। কুয়াশা ভিড় করে বলে উঠল, সকাল হতে না হতেই শাকচুন্নি এসে হাজির। শালিকে দেখে মুডটাই খারাপ হয়ে গেল। সব এই বুইড়া বেটার দোষ। শালারে মন চায় খুন। বলতে বলতে থেমে গেল। চট করে মাথায় একটা বুদ্ধি আসে গেছে। এমন বুদ্ধিতে ওর নিজেরই হাসি পেল। রিমা দরজার ওপারে রাগে কিরমির করে বলল, খুব সাহস বেড়েছে মেয়ের। একবার সুযোগ আসুক, তোকে শুধু এই ঘর থেকে নয়, পুরো পৃথিবী থেকে সরিয়ে দিতেও ভাববো না। রাগে যেতে আবারও দরজা ধাক্কা দিল। কোষার হাসি মুখে রাগ এসে ভর করলো। দাঁতে দাঁত চেপে বলল, তুই যদি আর একবারও দরজায় শব্দ করিস, তোর কি হাল করব তুই জানিস না। আমি যা বলি তাই করি, আমাকে চিনিস না। তোকে সিঁড়ি থেকে এক ধাক্কায় ফেলে দিব শাকচুন্নি। রিমার রাগে যেতে কান্না পেল। আর ঝামেলা বাড়লো না। কেউ দেখলে ওকেই দোষারোপ করবে, বাড়ি থেকেও বের করে দিতে পারে। সেটাও চায় না। ওর প্ল্যান ফুলফিল হতে হবে আগে, তারপর এই কুয়াশার অস্তিত্বই থাকবে না। কুয়াশা রাগে ফুঁসে তুষারের দিকে তাকিয়ে রইল। বেটা এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হারামের ঘুম দেখে ওর সহ্যই হলো না। ও এদিকে ওদিকে তাকিয়ে জিনিসটি খুঁজল। তুষারের রুমে জিনিসপত্র কোথায় কি আছে ও জানে নাই, তাই কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পেতে পারলো বেশ কষ্ট করে। খোঁজাও লাগলো না, পেয়ে গেল। সেটা হাতে নিয়ে ঘুমন্ত তুষারের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। সেটা কাঁচি। বেডের পাশে এগিয়ে গিয়ে তুষারের সুন্দর সুন্দর চুলগুলো হাত বুলিয়ে দিয়ে বলল, খুব ঢং তোর শয়তান, আরো বিয়ে করবি? বেশি ভাব দেখা শরম করে না? এইবার দেখবো এত ঢং কই থেকে পাস। কথাগুলো বলতে বলতে তুষারের চুলগুলো খামচি দিয়ে ধরে গোড়া থেকে খ্যাঁচ খ্যাঁচ কুচকুচ খাঁচির শব্দ তুলে খাপছেড়ে ভাবে কেটে ফেলে। বিশ্বজয়ের একটা হাসি দিল। যেভাবে কেটেছে, পুরো মাথার চুল আর্মি কাট না, মেল কাট না দিলে লোকে ওকে হ্যান্ডসাম না পাগল বলবে। নিজের প্ল্যান মতো কাজ করে কোষা খুশি মনে নিচে চলে গেল। গুনগুন করে নিজে বানানো গান গিয়ে উঠল, ঘুমন্ত পেয়ারা স্বামী তুম বহুত খুবসুরত হো। ওহো। নিচে এসে দেখলো কালকে প্রায় সব আত্মীয় স্বজনেরা চলে গেছে। শুধু আত্মীয় বলতেই রিমাই আছে। তুষারের বাবাও কাল ফিরে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। ছেলের বউকে অনেক উপহারও দিয়েছেন। রান্নাঘরে শাশুড়ি আর সার্ভেন্ট মিলেই সকলের ব্রেকফাস্ট বানাচ্ছে। ও রিমাকে না দেখার মতো করে চলে গেল।
রিমা নিচে এসে নিজেকে নিজে বুঝিয়ে শান্ত করেছিল, কিন্তু কুয়াশাকে দেখে সেটা আবার জ্বলে উঠল। কুয়াশা কিচেনে গিয়ে শাশুড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং, কি করছো? গুড মর্নিং। এই তো কাজ করছি। তোর এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? দাও, আমিও করি। তুমি প্রতিদিন কাজ করো, তোমার কষ্ট হয় না? কথা বলতে বলতে হাত থেকে বেলুন নিয়ে নিজে রুটি বেলতে শুরু করলো। তিশা বেগম বাধা দিলেও কিন্তু কাজ হলো না। কি করছিস তুই? খুব বড় হয়ে গেছিস, হাতে ব্যান্ডেজ, ব্যথা পাবি তো। ও ব্যথা পাওয়া হাতে ব্যথা পেলেও নিজের শখ মেটাতে রুটি বেলার চেষ্টা করলো। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। আমার হাত ঠিক হয়ে গেছে, না হলে রুমে গিয়ে রেস্ট করো। আমি এসে গেছি, আমি করছি। হালিমা খালা পান খাওয়ার দাঁতে লাল দাঁতে হেসে বলল, ছোট আম্মাই মেলা লক্ষ্মী, দেখছেন নি? এখনকার দিনে এমন মাইয়া খুঁজে পাওয়া যায় না। ও চোখ মুখ খুশিতেই চকচক হয়ে উঠল, বলল, ধন্যবাদ খালা। তিশা বেগম ধমকে বলল, চুপ কর, যা গিয়ে বসে থাক। বেশি পাকনামি। নিজের বাড়িতে একটাও কাজ কখনো করেছিস? আর এটা কি রুটি কোনো দেশের মানচিত্র বানিয়েছিস দেখছিস? কুয়াশা চুপসে গিয়ে বলল, এইটুকুই তো বেঁকে গেছে, বলো খালা। কথা বলতে বলতে হাতের আঙ্গুল দিয়ে উঠিয়ে দেখাতে নিলে সেটা ছিঁড়ে অর্ধেক ফ্লোরে পড়ল। তিশা বেগম আর হালিমা খালা সশব্দেই হেসে উঠল। ও বোকা বোকা চোখ মুখিয়ে তাকিয়ে রইল। তিশা বেগম ওর মাথায় হাত দিয়ে ঠুসি মেরে বলল, থাক মা, আমার অনেক উপকার করেছেন। এবার গিয়ে শ্বশুরকে চা দিয়ে আসেন। তিনি সকালে কম করে 3 কাপ চা খান। 1 কাপ খেয়েছে, এখনো 2 কাপ বাকি, নিয়ে যান। ও দুঃখী দুঃখী মুখ করে টেবিলের দিকে কাছে এগিয়ে গিয়ে কাপে চা ঢালতে লাগলো। বলল, কষ্ট পেলাম শাশুমা, সাহায্য করতে এসে অপমানিত হলাম। শ্বশুর আব্বাকে সব বলে দিমু। থাক, হয়েছে। তিশা বেগম কথা শেষ করতে পারল না, তার আগেই তুষারের হিংস্র রাগী কণ্ঠ ভেসে এলো অনর্গত। কুয়াশা, কুয়াশা। বলেই ডেকে চলেছে। কুয়াশা ভয়ে লাফিয়ে উঠতে কাপের চা গরম হাতে পড়ল। ব্যথাতুর শব্দ করেও ব্যথাকে পাত্তা না দিয়ে শাশুড়ির পিছনে গিয়ে লুকিয়ে গেল। আমি কিছু করিনি শাশুমা, তোমার হল্লার্দ ছেলের হাত থেকে বাঁচাও। কি করছিস? কুয়াশাকে ডেকে না পেয়ে ধূপধাপ পায়ে নিচে চলে এলো। রিমা রুমে চলেই গেছিল কুয়াশাকে সহ্য করতে না পেরে, কিন্তু তুষারের এমন ডাকে ও রুম থেকে বের হয়ে আসলো। তুষারের বাবাও ছেলের ডাকে চলে এলেন। ও রীতিমতো রাগে ফোঁস করতে করতে চুলগুলো ওর খুব শখের, সেই চুলগুলোই তারই শখের বউ কেটে দিল। এ মেনে নেওয়া যাচ্ছে না। তিশা ও হালিমা খালাও কিচেন থেকে বের হলো। কুয়াশা বের হলো না, ও কিচেনের এক কোণে লুকিয়ে গেল। সবাই তুষারকে দেখে হেসে ফেলল। তিশা বেগম বলল, রিমা তুষারের রাগ দেখে খুশি হয়ে তাদের ঘি ঢালতে বলল, এ কি হলো তোর? তোমাদের গুণধর বৌমা করেছে, তাকে কিছু না বলে বলে অনেক সাহস বেড়ে গেছে। কই সে? তাকে ডাকো, ব্যবস্থা করছি। ওর কথায় কেউ পাত্তা দিল না, শুনেও না শোনার ভান করে রইল। কিচেন থেকে কুয়াশা সবটা কান পেতে শুনছে। ওর কথা শুনে ভেঙচি কাটলো। তুষারের বাবা বলল, ভালোই তো করেছো, রাক্ষস জঙ্গলির মতো রাখো, কখনো না তো কাঁদতে দেখে না। কুশ মা একটা ভালো কাজ করেছে, এই কাজের জন্য সে পুরস্কার পাবে। কুয়াশা ফিক করে হেসে ফেলল মুখ চেপে। তুষার অভিমানে মায়ের কাছে নালিশের সুরে বলল, মা দেখছো তোমার জামাই কি বলছে? সব জেনেও চুপ থাকবে? তিশা বেগম হাসি আটকে বলল, কি আর বলবো বল, চুল তো আর এখনই পাবি না, আবার উঠে যাবে। মন খারাপ করিস না, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। মায়ের কথা যৌক্তিক, কিন্তু মন মানতে নারাজ। এদিকে ওদিকে তাকিয়ে বিয়াত্ত বউকে খুঁজলো, কিন্তু ফলাফল শূন্য, পেলই না। হতাশ হয়ে উপরে চলে গেল। গোধূলি লগ্নে কারো নিরে ফেরার তারা কেউ বা প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত। তার মধ্যে ঢাকার এক রেস্টুরেন্টে রুফটপে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের ব্যান্ডেজ নিয়ে এক রাশ বিরক্তি নিয়ে অপেক্ষায় বসে আছে রাজ। জানে না কার জন্য অপেক্ষা করছে, শুধু জানে এক রমণীকে। সে কোথায় থাকে, নাম কি, এসব কিছুই জানেনি। শুধু জানে তার শুভাকাঙ্ক্ষী। এই তো কাল সন্ধ্যায় ফোন দিয়ে জানালো তার সাথে রেস্টুরেন্টে দেখা করতে। তারই মতো ভালোবাসা না পাওয়ার কষ্টে ভুগছে। যদি একই সাথে কাজ করতে চায় তবে যেন এখানে আসে। ও প্রথমে ভেবেছিল ও আসবে না, কে না কে যেতে বলেছে, তার ফোনে চলে যেতে হবে।
রাজকে অর্ডার করে। এমন মেয়েকে দেখতে নিজেকে দমাতে পারেনি, চলে এসেছে। এসে মনে হচ্ছে ভুল করেছে, কেউ তাকে বোকা বানিয়ে ফোন দিয়েছে। এসির ঠান্ডাতেও বিরক্তিতে ঘামছে সে। কোল্ড চকলেট মিল্ক শেককে সুরুত সুরুত শব্দ করে শেষ করতে ব্যস্ত হয়ে গেল। এটা খাওয়া শেষ হলেই মাথা ঠান্ডা করে চলে যাবে, সাথে করে কোনো গার্ডসও আনেনি। খাওয়ার মাঝেই টেবিলের কাছে এসে কেউ দাঁড়ালো। ও ভ্রু কুচকে মাথা উঁচু করে তাকালো। একজন ওয়েস্টার্ন পরা সুন্দরী লেডি, মুখের কৃত্রিমতা সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চোখ ঝলসে যাওয়ার মতো। ওর ভ্রু যুগল শিথিল হলো। প্রশ্ন করলো, কিছু বলবেন? রিমা চোখ মুখে কঠোরতা ঢেলে বলল, বাচ্চা নাকি আপনি? গেস্ট রেখে খেয়ে ফেলেছেন? হাউ ম্যানারলেস। রাজ অপ্রস্তুত হয়ে গেল। বুঝতে অসুবিধা হলো না এই মেয়ে তাকে অর্ডার করে আসতে বলেছে। অপ্রস্তুত ভাব কাটিয়ে কুটিল হেসে উল্টো ওকে অপ্রস্তুত করতে বলল, ওহো আপনি, আমি তো ভাবলাম আপনি আসবেন না। নিজেই ডেকে এনে নিজে দেরি করে আসেন, এটা কেমন ম্যানাস? আপনি যখন আমাকে আগে থেকে চিনতেন, এটাও জানেন আমি অসুস্থ। রিমা বিরক্ত হয়ে চেয়ারে বসে ওকে কথা শেষ করতে না দিয়ে বলল, হেই, জাস্ট শাট আপ। বাংলাদেশে যে জ্যাম, আগে জানলে এখানে আপনার মুখদর্শন করতে আসতাম না। রাজ রেগে গেল। ওকে শাট আপ বলে ধমক দেয়। মেয়েটার কি তাকে দেখে ভয় লাগছে না? তার হিস্ট্রি জেনেই এসেছে যতদূর জানা, তাহলে ওকে ভয় পাচ্ছে না কেন? আবারও ধমক হজম করলো। নো, নেভার। এমন ভাব দেখাচ্ছেন আপনার জন্ম বিদেশে। রাইট। রাজের সামনে বসে থাকা মেয়ের ওপরে রাগ বিরক্তি হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। আবার কৌতূহল হচ্ছে। বলল, নাম কি? কে আপনি? বলার প্রয়োজন মনে করছি না। বাই দ্য ওয়ে, কাজের কথায় আসুন। রাজের রাগ তির করে পাচ্ছে। মেয়েটার সাহস দেখে অবাক না হয়ে পারছে না। মুখের ওপরে একের পর এক অপমান করেই যাচ্ছে। কিসের কাজ? ব্রেনলেস নাকি? এখানে কিসের জন্য এসেছেন? কি কাজে রেখেছি? রাজ অপমানে থমথমে হয়ে গেল। রিমা নিজেই বলল, এই ব্রেন নিয়ে চলেন বলেই আজ আপনার এই হাল। মার খেয়ে লটকে আছেন। যাই হোক, নিজের ভালোবাসা কুয়াশাকে নিজের করে পেতে এসেছেন, আর আমি আমার ভালোবাসা তুষারকে নিজের করতে এসেছি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ওয়াও, দ্যাটস গ্রেট। এটা বুঝতে পারলেন কিভাবে? ব্রেন তাহলে একটু একটু আছে তাহলে। রাজ আর বসে থাকতে পারল না। এত অপমানিত হয়ে বসে থাকার কোনো মানেই হয় না। মেয়েটা প্রতিটা কথায় কথায় তাকে অপমান করছে, ব্রেনলেস বলছে। এমন মেনে বসে থাকলে ও নিজেই নিজের কাছে ব্রেনলেস প্রমাণিত হবে। ওকে উঠে দাঁড়াতে দেখে রিমা ভ্রু কুচকে বলল, মিস্টার ব্রেনলেস মশাই, এনি প্রবলেম? মার খেয়ে কি বেশিক্ষণ বসতে প্রবলেম হয়? প্রপার ট্রিটমেন্ট নেন নাই নাকি? রাজ থপ করেই আবার বসে পড়ল। মেয়েটা তাকে এক চুল অপমান করতে ছাড়ছে না। মেজাজ দেখিয়ে ধমকে বলল, জাস্ট সেট আপ। আপনার সাথে আমার কোনো প্রকার কথা হবে না। আপনি আপনার মতো আপনার ভালোবাসার মানুষকে নিজের করে নিন, আমি আমারটা বুঝে নিব। রিমা নিজেও বুঝতে পারলো বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, তাই বুদ্ধি করে বলল, আমি আপনাকে হেল্প না করলে আপনি পারবেন না। এতদিনে যেমন পারেননি, এবারও পারবেন না। ঠিক আছে, যান আপনি। রাজ গেল না, বসে থেকে রিমার দিকে তাকিয়ে রইল। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিমা কঠিন স্বরে বলল, দূর হচ্ছেন না কেন এখনো? আপনাকে দেখতে ভালো লাগছে। রিমা তেতে উঠে বলল, কি? ও থতমত খেয়ে বলল, কি 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 বলবেন বলুন শুনি। এতক্ষণ ঢং করে টাইম ওয়েস্ট করলেন কেন তাহলে? রাজ গা ছাড়া ভাবে বলল, দেখছিলাম আপনি কি বলেন কি করেন। তুষার সারাদিন পর সন্ধ্যার পর বাসায় ফিরল। টাক মাথায়, ক্যাপ ছাড়া চলতেই পারছে না। যেই দেখছে সেই জিজ্ঞাসা করছে ক্যাপ খুলছে না কেন। বন্ধুরা ক্যাপ খুলেই টাক দেখে মজা নিতেই ছাড়েনি। ফ্রেশ হয়ে নীরবে কুয়াশাকে খুঁজল, কিন্তু শাকচুন্নি বইয়ের টিকিটার খোঁজই পেল না। ও কুয়াশায় দেখতে না পেয়ে তিশাকে জিজ্ঞাসা করলো, মা কুয়াশা কই? উনি হেসে বলল, তোর ভয়ে তুতুলের রুমের দরজা আটকে বসে আছে।
থাক, ওকে বকিস না, বাচ্চা মেয়ে। ও এতটাও বাচ্চা নয়, বাচ্চা মানুষ করার বয়স হয়েছে। এখন এসব না দমালে এমন বাচ্চামি করতে করতে একদিন বড় অঘটন ঘটিয়ে ফেলবে। কুয়াশা তুতুলের রুমের দরজায় কান পেতেই তুষারের কথা শুনেই চুপসে গেল। ছেলের এমন কথায় তিশা বেগম গম্ভীর কণ্ঠে বলল, এসব কি বলছিস তুষার? মেয়েটার মানসিক অবস্থা ঠিক নেই। ঠিক থাকলে কখনো এমন করতো বলে তোর মনে হয়? এই মেয়েটাকে বিয়ে করলি বড় শখ করে, এখনই শখ মিটে গেছে? মা, তুই উল্টা বুঝতেছ। আমি সেভাবে বলিনি। আমার কখনো ওর উপরে বিরক্ত আসেনি। সকালে সাময়িক রাগ হয়েছিল ঠিকই, কিন্তু এখন আর সেটা নেই। তুষার, তোমাকে সাবধান করে দিচ্ছি, কুয়াশার উপরে কখনো অবহেলা দেখলে তুমি আমার ছেলে বলে পার পাবে না। মা, তুমি ভুল বুঝতেছ। তিশা বেগম শুনলেন না, চলে গেলেন। তুষার কি করবে বুঝতেই পারল না। সেই রাতে তুষার খেলো না, রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়লো। মাও ছেলেকে ডাকলো না, শাশুড়ি বৌমাকে ডাকলো। কুয়াশা সাড়া দিল না, ঘুমিয়ে পড়েছে ভেবে মনে চলে গেলে। তিশা খাবে না ভেবেছিল, কিন্তু তুহিন তার বউকে না খাইয়ে শুইতে দিলই না, নিজেই বউকে যত্ন করেই খাইয়ে দিল। সকলে তখন ঘুমিয়ে পড়েছে। বাসার লাইট অফ, অল্প আলোর লাইট জ্বলছে। কুয়াশা চোখ মুখ ফুলিয়ে তুতুলের রুম থেকে বের হয়ে তুষারের রুমে আসলো। তুষার পুরো বিছানা জুড়ে উবু হয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। মেয়েলি সুবাস পেয়ে চোখ খুলল। ড্রিম লাইটের আলোয় মেয়েলি অবয়ব দেখে বুঝতে অসুবিধা হলো না এটা কুয়াশা। তবু ওভাবেই ঘুমের ভান ধরে শুয়েই রইল। কুয়াশার নাক টানার আওয়াজ আসলো। কুয়াশা লাইট জ্বালিয়ে এসে ডাকলো, এই এই শোনেন, শোনেনি না? এই ও তেজ দেখিয়ে বলল, কি সমস্যা? কাছে এগিয়ে দিয়ে বলল, আমি আপনার চুল কেটে দিয়েছি, আপনি আমার চুল কেটে দিন, তাহলে বরাবর হয়ে যাবে। নিন, শোধ তুলুন। তুষার স্বাভাবিক কাছে নিল। ও পিছনে ফিরেই কান্না চেপে দাঁড়িয়ে রইল। নিজের চুলগুলো তারও প্রিয়। তুষার কাঁচিটা নিঃশব্দে রেখে কুয়াশার পেট কোমর পেঁচিয়ে বিছানায় ফিরে লাইট অফ করে ওর গলায় মুখ গুজিয়ে দিল। ও তখনও ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। কি সমস্যা, ঘুমাচ্ছ না কেন? আমি খারাপ তাই? আমি জানি সেটা, ঘুমাও। বউ ছাড়া কতগুলো ঘন্টা থেকেছি বলো তো? চোখের তৃষ্ণা, কানের তৃষ্ণা, মুখের তৃষ্ণা। চুপ করুন, আমাকে আপনার ভালো লাগে না। শুধু শুধু মিথ্যা বলছেন কেন? কে বলল? নিজের কানে শুনেছি, সব জানি আমি। ঘোড়ার ডিম জানো, আর একটা আওয়াজ পেলে হাত পা মুখ বেঁধে রাখবো। ও তুষারের কথায় ভয় পেয়ে কান্নার গতি বাড়ালো। তুষার কিচ্ছু বলল না। একটা সময় ওর কান্না থেমে গেল। ক্লান্তিতেই ঘুমিয়ে পড়লো। ও ওর চোখের পানি মুছে দিয়ে বলল, আমার সাতচন্নি বউ, আমার শখের বউ, পেতনি বউ, কাঁদনি বউ, অভিমানী বউ, পাগলি বউ, ভালোবাসি বউ। আধার অন্তরিক্ষের বুকে কালো মেঘের খণ্ডরা জমাট বেঁধেছে। হয়তো কুয়াশার মতো তাদেরও মন খারাপ। কিচ্ছু ভালো লাগছে না, অযথায় কারণহীন মন খারাপ। তুষার বিগত কয়েকদিন হলো কাজে ব্যস্ত। সকালে যায়, সন্ধ্যা নামলে রাত হয়ে ফিরে। এত কি কাজ কুয়াশা বুঝতেই পারে না। তিশা বেগম জানালেন, পারিবারিক ব্যবসাও তো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তুষার সেটা কখনো যুক্তই হয়নি। সে সুইজারল্যান্ডে স্কলারশিপ পেয়ে পড়াশোনা শেষ করে ওখানেই জব নিয়েছে। কয়েক বছর জবের পর গ্রিন কার্ডের অ্যাপ্লাই করেছিল, সেটাও পেয়ে গেছে। এখন বাবা মা বউকে ওখানে নিয়ে যেতে চায়। তার আবার সারাদিন এই দেশে এত কি কাজ, এত ভেবেও কিচ্ছু খুঁজে পেল না। তিশা বেগমও জানে না। ও বারান্দায় রেলিংয়ের ওপরে গালে হাত রেখে দৃষ্টি ওই যানজট রাস্তার দিকে মনে মনে কত জল্পনা কল্পনা করে ব্যস্ত। এমন সময় এক ছোড়া শীতল হাত আলিঙ্গন করলো। ও প্রথমে ভয় পেয়ে আটকে উঠলেও পরে বুঝলো এই হাতের মালিকের ছাড়া আর কারোরই তাকে ছোঁয়ার সাধ্য নেই। তুষার ওর কাঁধে থুতনি রেখে ওর পেট চেপে ধরে বলল, কি মিসেস তুষার, কেমন আছেন? তুষার চুনুপুটি মাছটাকে তো আজকাল পাত্তাই দিচ্ছেন না। ও গম্ভীর কণ্ঠে বলল, কে কাকে পাত্তা দিচ্ছে না আমি সবই দেখছি। তা আজ এত জলদি ফিরলেন যে, কি সমস্যা? ও ইনোসেন্ট ফেস করে বলল, বউয়ের জন্য মন পড়ছিল তাই চলে এসেছি। ও তেতে উঠে বলল, একদম নাটক করবেন না। এতদিন মন পড়েনি, আসছে এখন আদিক্ষেতা করতে। আর একটা মিথ্যা কথা বললে ধাক্কা মেরে উপর থেকে নিচে ফেলে দিব। তুষার আটকে ওঠার নাটক করে বলল, ছি ছি বউ, বরকে খুন করতে চাই কখনো দেখেছো? আমি মরে গেলে তোমাকে কে ভালোবাসবে? কুয়াশার মুখ চেপে হেসে বলল, পৃথিবীতে পুরুষের অভাব নাই, লাইন লেগে যাবে। ও
ও রেগে কুয়াশার নিজের দিকে ফিরিয়ে চোয়াল চেপে ধরে বলল, মেরে দিব একদম। আমি ছাড়া তোমার জীবনে কেউ আসবে না, কেউ তোমাকে ছুবে না, তুমি পুরোটাই আমার, শুধু আমার। কুয়াশা ওর হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো, বলল, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথা পাওয়ার জন্যই ধরেছি। আর কখনো এমন কথা বলবে? আমাকে টাইম দেন না, উড়ে উড়ে বেড়ান। আমি উড়লে সমস্যা কোথায়? একদম জানে মেরে দিব। দিন, তারপর আবার নতুন বউ আনিয়েন। ওই উড়ি। কথা শেষ করতে পারল না, তার আগেই ওর কোমল ঠোঁট জোড়া পুরো ঠোঁটের আয়ত্তে চলে গেল। আগে জোড়া বৃহৎ আকৃতি ধারণ করে, ধীরে ধীরে আবেশে চোখও মদে গেল। কয়েক পরপর পর ব্যথার আঁচ পেতেই চোখ বৃহৎ গোল আকৃত হয়ে গিয়ে তুষারের বুকে সজোরে ধাক্কা মারল। ও শুনল না, ছটফট করে। কোনো উপায় না পেয়ে নিজেও তুষারের ওষ্ঠ দন্ত দ্বারা আঘাত হানল। ও ব্যথা পেয়ে এবার ছাড়লো। কুয়াশা ওকে ধাক্কা দিল। কয়েক পা পিছনে গিয়ে দুজন দুজনের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে রইল। কুয়াশা ঠোঁটে হাত বুলিয়ে দেখলো ক্ষত দ্বারা রক্ত বের হচ্ছে। হাতে দাঁত চেপে কিরমির করে বলল, রাক্ষস একটা। ও দমল না, এক বিন্দু ছাড় দিল না, উল্টা পাল্টা উত্তর দিল, নিজে কি রাক্ষসী পেতনি সাতচুন্নি? হ্যাঁ, তুই তারই জামাই। এখন আমি এই ঠোঁট নিয়ে কারো সামনে যেতে পারবো না। তো আমি খুব যেতে পারবো? তোর মতো সাতচুন্নি বউ থাকলে মান সম্মান ধুলোই মিশে যাবে। তুই তো শুরু করছিস, আবার আমাকে দোষারোপ করিস। তোর আবার মান সম্মান কি রে? জামাইকে তুই তোকারি করে বেয়াদব বউ। নিজেকে সাধু মনে করছিস কেন? তুই নিজেও প্রো লেভেলের বেয়াদব বর। এর মধ্যেই তিশা বেগম কুয়াশাকে ডাক দিল। ও রক্তচক্ষু নিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। রুমে আয়নার সামনে গিয়ে লিপস্টিকও দিল যাতে কেউ বুঝতে না পারে। বাংলাদেশের গোয়েন্দা পুলিশ কৌশল চৌধুরী আর মনির চৌধুরীর আকস্মিক রহস্যময় মৃত্যুর তদন্ত করছিল। কুষাণ আর মেঘকে তারা ডেকেছে। তাদের তদন্ত বিভাগে ওরা ব্যস্ত থাকার সেখানকার উপস্থিত হতেই পারেনি। আজকে অফিসের কার্যক্রম তাড়াতাড়ি শেষ করতে চেয়েও সন্ধ্যা হয়ে গেছে। তারা উপস্থিত হলো। ওদেরকে দেখেই পুলিশ অফিসার চিনতে পেরে বলল, আরে মিস্টার কৌশল, মিস্টার মেঘ, আপনারা অবশেষে আসলেন। আমরা আপনাদের অপেক্ষাতেই ছিলাম। কুষাণ বিনয়ী হয়ে বলল, দুঃখিত, বুঝতে পারছেন বাবা চাচার মৃত্যুর পর মা চাচির মৃত্যু, এরপর এতগুলো কাছের মানুষকে হারিয়ে আমাদের মানসিক অবস্থা শোক কাটিয়ে ওঠা কতটা কষ্টকর। এত কিছু সহ্য করতে না পেরে বোন মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো। বাবা মার পছন্দের পাত্রের সাথে হুট করে বিয়ে হয়ে গেল, কিন্তু তার মধ্যে আবার দুর্ঘটনা ঘটলো। আপনারা না গেলে আরও বড় কিছু হতে পারতো। জি, আমরা সেটা বুঝতে পেরেছি, কিন্তু কেসে আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার। অবশ্যই বলুন, কোনো কিছু কি পেলেন? হ্যাঁ, এই কয়েক মাসে আমরা যথেষ্ট প্রমাণ পেয়েছি। তাতে বোঝা যায় এরা অ্যাক্সিডেন্টে না, মার্ডার। আপনাদের অফিসের অনেকে জড়িত আছে। গোপন সত্ত্বে অনেকজনকে চাপ দিয়ে সত্যি বের করা হয়েছে। ধরুন কৌশল চৌধুরী, মনির চৌধুরী। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন বিকাল পর্যন্ত গাড়ি সার্ভিসিংয়ে ছিল। সেই আমরা সার্ভিসিংয়ের লোককে চেপে ধরে কথা বের করেছি। জানিয়েছে যে সেও তার আর তেলের পাইপ কেটে দিয়েছিল টাকার বিনিময়ে। টাকার জন্য এমন মানুষেরা বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। তবে কে সে লোক এখনও জানা যায়নি, তদন্ত চলছে। আচ্ছা, আপনাদের কাউকে কি সন্দেহ হয়? আপনারা তো আগেই বলেছেন শত্রু নেই, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গেলে দৃশ্য অদৃশ্য অনেক শত্রু থাকে, এটাই স্বাভাবিক। কুষাণ আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে মেঘ বলল, অনেক দিন হলো অফিসে জয়েন্ট করেছি। আগে যার যার নিজেদের পছন্দের প্রফেশনে ছিলাম। পারিবারিক ব্যবসায় আমাদের কখনো ইন্টারেস্ট ছিল না। বাবা চাচাই দেখতো, কিন্তু অফিসে অনেক সন্দেহর তালিকায় আসে। কাজকর্মে অনেকে ভুলও লক্ষণ করা যায়। আমার মনে হয় ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছুই পাবেন। অবশ্যই, তার আগে কাগজে সন্দেহজনক মানুষদের নাম লিখুন, তারপর তাদেরকে জোর দিয়ে বেশি জিজ্ঞাসাবাদ করতে সুবিধা হবে। ওরা অনেকগুলো নাম লিখে দিল। আরও কিছু দরকারি কথাবার্তা সেরে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। সকালে ডাইনিং টেবিলের একে একে খাবারগুলো এনে রাখছে কুয়াশা। হাত আগের থেকে অনেকটা সুস্থ, ব্যান্ডেজ খোলা হয়েছে। শাশুড়ি তাকে একটা কাজও হাত দিতেই দিচ্ছে না, অযথা ধমক দিচ্ছে। আজ বুয়া খালা আসেনি, ব্রেকফাস্ট করবে সবাই, তাই শাশুড়ির ধমকে পাত্তা না দিয়ে কাজ করেই যাচ্ছে। সবাই একে একে টেবিলে উপস্থিত হলো। তুহিন সাহেব বললেন, আরে কুয়াশা মা,
তুমি কাজ করছো কেন? কুয়াশা মুখ ফুলিয়ে বলল, একটু কাজ করলে কি হবে বাবা? আপনি আর মা সব সময় এমন করে বলেন কেন? তুহিন সাহেব হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি এখানে ছোট, তার ওপর অসুস্থ। ঠিক হও, তারপর না হয় কাজ করো। এই সংসার তো তোমারই, এসব সামলানোর জন্য অনেক সময় পড়ে আছে। কুয়াশা হাসলো। তুহিন রিমার দিকে তাকিয়ে বলল, আজকাল তোমাকে খুঁজে পাওয়া যায় না, কি ব্যাপার? কোথায় যাও, কি করো? আমাদেরকে তো কিছু বলে যেতে পারো, টেনশন হয়তো। রিমা বিরক্তি নিয়ে বলল, আই এম অ্যাডাল্ট, মামা বাচ্চা নয়। তুহিন সাহেব আর কিছু বলল না। রান্নাঘরে সব কাজ শেষ করে তিশা বেগমও এসে সকলের সাথে টেবিলে বসলেন। তুষার বারবার কুয়াশার দিকে তাকাচ্ছে আর ও নিজের মতো কাজ করেই যাচ্ছে। কাল রাতের ওই ঘটনার পর দুজন ঝগড়া করে গেছে। সকালে কেউ কারোর সাথে কথাই বলেনি। তুষার রুটি টুকরো টুকরো করতে করতে বলল, মা বাবা অনেকগুলো মাস দেশে থাকলাম, আমার ছুটিও প্রায় শেষ, আমার ফিরে যাওয়া উচিত। অফিস থেকেও ইমেল পাঠিয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা এদিকে কাজ গুছিয়ে কবে যাবে? ওর কথা শুনে কুয়াশার খাওয়া হাত থেমে গেল। অবাক চোখে ওর দিকে তাকালো। তুষার নিজের মতো খেতে লাগলো, কুয়াশার দিকে তাকালোও না। তুহিন সাহেব বললেন, সব কিছু তো দৃষ্টি করে বলা যাচ্ছে না। যাও, তারপর না হয় সময় সুযোগ বুঝে আমরাও চলে আসবো। তিশা বেগম মন খারাপ করে বলল, জন্ম থেকে দেশে বেড়ে ওঠা, এখানে ছেড়ে যেতে ভালো লাগে না। মায়া জন্মে গেছে, কত স্মৃতি, দেশের সব মানুষ আপন আপন লাগে। ওখানকার মানুষ কেমন না কেমন হবে। প্রথম প্রথম আমারও অমন মনে হতো, এখন ঠিক আছে, সয়ে গেছে, তোমাদেরও ঠিক হয়ে যাবে। তিশা বেগম হাসলেন, বললেন, তা তো। রিমা, তুমি কবে ফিরছো? নাকি বাংলাদেশে সেটেলড হতে চাইছো? এমন কেউ থাকলে আমাদেরকে জানাও, কথাবার্তা আগাই আমরা। ঠিক বলেছ মা। রিমাকে আজকাল এদেশের ছেলেদের সাথে বেশি দেখা যায়। ওর কাছে শুনো ভালো করে কাকে পছন্দ। রিমা গম্ভীর কণ্ঠে বলল, এমন কোনো উইশ নাই, ইউ আর জাস্ট ফ্রেন্ড। উল্টো মিনিং বের করছো। কেউ আর কিচ্ছু বলল না। কুয়াশা এখনো শখের মধ্যে আছে। তুষার যে ফিরে যাচ্ছে কুয়াশাকে জানাইনি। জানাবে কিভাবে? লোকটা তো সারাদিন বাসায় থাকে না। যতটুকু সময় থাকে তার পিছনে লেগে খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়াঝাটি করে। সবাই একে একে খেয়ে উঠে গেল। তিশা বেগম বললেন, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? খাওয়া শেষ করিস নাই? কি সমস্যা তোর? কিছু না মা, খেতে ইচ্ছে করছে না। সকালে বেশি কফি খেয়েছিলাম সেজন্য। তিশা বেগম নিজের মতো বকতে লাগলো, বলল, কত বলেছি হাবিজাবি খেয়ে পেট ভরাবি না। কুয়াশা উঠে গেল। হাত ধুয়ে সোজা রুমে গিয়ে তুষারের সামনে দাঁড়ালো। ও তখন ল্যাপটপে কিছু ইমেল চেক করছিল। কুয়াশাকে ওর সামনে দাঁড়াতে দেখি মাথা তুলে তাকালো, বলল, কিছু বলবে? কুয়াশা হাঁসফাঁস করতে করতে বলল, চলে যাবেন? হ্যাঁ, সেটা তো যেতেই হবে। আমাকে আগে কেন বলেননি? তুষার ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ছোট ছোট করে বলল, এটা এতটাও ইম্পর্টেন্ট নয়। কুয়াশা রাগ কন্ট্রোল করতে না পেরে চেঁচিয়ে উঠে বলল, কি? এটা ইম্পর্টেন্ট নয়? আমাকে জানানোর প্রয়োজন মনে করবেন না কেন? আমি কি আপনার কেউ নই? আমি আপনার স্ত্রী, আমার সব কিছু জানার অধিকার আছে। তুষার ওকে আরো চেতিয়ে দিতে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে জানলে জানালাম তো আমি। ও রাগে কথা বলতেই পারলো না। চোখে পানি চলে এলো, কপালে অশ্রুকণা গড়িয়ে পড়লো। তুষার ল্যাপটপ একপাশে রেখে ওর বাহু টেনে নিজের কোলে বসিয়ে বলল, কি হয়েছে বউ, কাঁদো কেন? ও আলগোছে চোখের পানি মুছে নাক টেনিয়ে বলল, কই, কাচ্ছি না তো। সে তো আমি দেখতে পারছি। আমিও দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমার থেকে দূরে যাওয়ার খুব তাড়া। আমি কি খুব জ্বালাই? অবশ্যই। কুয়াশা ওর কোল থেকে ওঠার জন্য ছটফট করতে লাগলো। তুষার ওকে নিজের সাথে চেপে ধরে রইল। ও জিদ্দি গলায় বলল, ছাড়ুন আমাকে। কি হয়েছে? কথা কানে যাচ্ছে না? ছাড়ুন, ছাড়ুন বলছি। আমার বউ, আমার ইচ্ছে। কুয়াশা ওভাবে থেকে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলল। তুষার ওর দিকে তাকিয়ে বলল, ও বাড়িতে যাবে? চলো ঘুরিয়ে আনি। চলো, যাওয়ার আগে। যাব না। কেন? আমার ইচ্ছে। তাহলে কি সোজা আমার সাথে বিদেশে চলে যেতে চাইছো? ওখানে গিয়ে ভাই ভাবি যাব বলে কাঁদলেও কিন্তু আনা সম্ভব নয়। ওর কথা বুঝতে পেরে কুয়াশার কান্না থেমে গেল। ও কি পরলোক ঝাপটে বলল, আমাকেও নিয়ে যাবেন? কেন না? বিয়ে করেছি কি বউ রেখে যাওয়ার জন্য?
তুমি কি ভেবেছিলে তোমাকে রেখে যাব? কুয়াশা বোকা বোকা চোখে তাকিয়ে হাসলো, বলল, গুছিয়ে নি, ও বাড়ি থেকে ঘুরে আসবো। তুষার চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। কুয়াশা চট করে তার কোমর ওষ্ঠ ওর ডান গালের খোঁচা খোঁচা চুপ করে চুমু খেয়ে দৌড় দিল। হাতও ঢিলা হয়ে গেছিল, তাই দৌড় দিতে অসুবিধাও হলো না। তুষার হতভম্ব হয়ে কুয়াশার যাওয়ার দিকে তাকিয়ে রইল। গালে ডান হাত দিয়ে হাঁ করে তাকিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, টানঝড় জীবনে বাইরের তপ্ত গরমে বৃষ্টির প্রশান্তি এনে দিয়েছে। জগৎ সংসারের বৃষ্টি যেন এক প্রকার শান্তি এনে দিয়েছে। এসবে রিমার খেয়াল নেই, তার মেজাজ তপ্ত হয়ে আছে। অনবরত পায়চারি করতে করতে রিমা রাজকে ক্লান্তহীন কল দিয়েই যাচ্ছে। ওদিকে রাজও কল ধরছে না। রিমা কল দিতে দিতে রাজকে পেল। ও ফোন ধরতেই রিমা চেঁচিয়ে বলল, এই কি প্রবলেম তোমার? আমার কল ধরছো না কেন? রাজ ওর কথার উত্তর না দিয়ে বলল, তোমার কি প্রবলেম? এতবার কল দিচ্ছ কেন? কল ধরছি না মানে বুঝতে পারছো না বিজি আছি? রিমার রাগ পারলো বই কমলো না। দাঁত কিরমিরিয়ে বলল, কি এত বিজি? তোমাকে একটা কাজ দিয়েছি, সেটা এখনো করতে পারলে না? আর কবে করবে? আমার আগেই বোঝা উচিত ছিল তুমি একটা অকর্মার ঢেকি। তোমার আশায় বসে থেকে কোনো লাভ নাই। একদম বাজে কথা বলবে না। তুমি যেটা করতে বলছো সেটা অলরেডি করা শেষ। বাট কি? এত বাট কোথা থেকে আসে? কাজটা শেষ যখন অ্যাকশন নিচ্ছ না কেন? ওরা দেশ ছেড়ে চলে গেলে তারপর অ্যাকশন নেবে? বলদ! মুখ সামলে আমার সাথে দেখা করো। ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলছি। আজ বিকেলে সেই ঠিকানায় চলে এসো। কথাটা বলেই রাজ রিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। রিমা রাগে আর ফোনই দিল না। সামনাসামনি আজ মাথা ফাটিয়ে দিবে বলে মনে মনে ঠিক করে ফেলল। তুষার বাইরে গিয়েছিল কিছু কাজে। কুয়াশাকে রেডি থাকতে বলে গিয়েছে। ও ফিরে রেডি হয়ে বসে আছে। এখনো তার হুদিসই নেই। ও কয়েকবার কুয়াশাকে ডাকলো। কুয়াশা তখনকার নিজের কান্নে নিজেই লজ্জা পেয়ে তুষারের সামনে আসতেই চাইল না, কিন্তু ওর ষাঁড়ের মতো চেঁচাতে দেখে আসতে বাধ্য হলো। নিজের লজ্জা প্রকাশ করতে চাইল না, যথাসম্ভব স্বাভাবিক রেখে অযথা রাগ বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? গরু ছাগলের মতো চিৎকার চেঁচামেচি করছেন কেন? ওর কথা শুনে তুষার রেগে গেল, বলল, তুমি আমাকে ইনডিরেক্টলি গরু ছাগল বলছো? কোনো ডাউট আছে? ও মাথা ঠান্ডা করে বলল, কয়টা বাজে দেখেছো? ও বাড়িতে যাওয়ার ইচ্ছে না থাকলে বলে দাও, ওদের জানিয়ে দেই আমরা যাচ্ছি না অযথা। ওদের অপেক্ষায় রেখে তো লাভ নেই। কুয়াশা চোখ বড় বড় করে বলল, না, যাব 5 মিনিট অপেক্ষা করুন, আমি এখন আসছি। অতপর ঝড়ের বেগে সে তার কাজ করতে লাগলো। তুষার হতাশ হয়ে বিছানায় বসে ফোন টিপছে আর বউকে দেখছে। আধা ঘন্টা পরে কুয়াশা রেডি হয়ে গেল। তুষার বলল, আধা ঘন্টা 5 মিনিট? তুমি ম্যাথ সাবজেক্টে এত খারাপ আগে জানতাম না তো। আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার জীবন তো অন্ধকার। কুয়াশা আজ অনেকগুলো দিন পরে নিজের ছোট থেকে বেড়ে ওঠা নিড়ে ফিরেছে, যেখানে তার প্রিয় ও কাছের মানুষদের সাথে বেড়ে ওঠা প্রতিটা কোণে স্পষ্ট লেগে আছে। লক্ষ কোটি স্মৃতি জড়িয়ে আছে। আপন মানুষগুলোর সান্নিধ্য এসে ও আবেগে অশ্রু ভাসালো। কুশ শানকে জড়িয়ে ধরে এত আদরে আদরে ভরিয়ে দিল। পাখি বলল, এত দেরি হলো কেন তোমাদের? সে কখন থেকে অপেক্ষা করছে আর তোমরা? তুষার বলল, কি করব ভাবিপু, আপনার ননদকে রেডি হয়ে থাকতে বললাম, এসে দেখি রেডি হয়নি। তারপরে রাস্তায় যা জ্যাম। কুয়াশা তুষারের এহেন কথায় ও প্রত্যুত্তরে করল না। ভাইয়ের দুই ছেলেকে জড়িয়ে ধরে বসে রইল। কুষাণ বলল, কিরে বাবু পাখি, কাঁদছিস কেন? এত কাঁদলে আমি চলে গেলে সবাই আমাকে ভুলে যাবে, তাই না? মেঘ মজা করে বলল, অবশ্যই, তাকে মনে রাখার কি আছে? তোর সাথে তো আমাদের কোনো লেনদেন নেই। সম্পত্তি ছিল, সেটাও ভাগাভাগি করে দেওয়া হয়েছে। আমি কখনো বলেছি আমার সম্পত্তি লাগবে? বারবার কেন একই কথা বলিস ভাইয়া? আমি এইসব কিছু চাই না। যা আছে আমি এগুলো কুশ, শান আর তোর ফিউচার বাচ্চা কাচ্চাদের নামে লিখে দেব। তুতুল মেঘের ওপরে রেগে বলল, মেঘ, কি শুরু করেছো তুমি? কুয়াশা তোমার ভাই তোমাকে খেপাতে এসে বলেছে, ওর কথায় কান দিও না। মেঘ হাসতে হাসতে বলল, বলদেরা এসব বুঝবে না। হয়েছে, উপরে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। মেঘা কোথায়? ও আসেনি?
হ্যাঁ এসেছে, তোদের আসতে দেরি হচ্ছে বলে ও আর রিত বের হলে কি যেন কাজে। কুয়াশা আর তুষার ওপরে গেলে ফ্রেশ হতে। কুয়াশা তুষারের ট্রাউজার আর টি শার্ট বের করে দিল, নিজেও ফ্রেশ হয়ে নিল। দুপুরের খাওয়া দাওয়া হাসি মজার মাঝে কুয়াশা আর মেঘা একটু সময় বের করে ছাদে গেল। তখন সন্ধ্যার আগ মুহূর্ত। মেঘা হুট করেই প্রশ্ন করলো, কেমন আছিস? কুয়াশা মজা পেল, হাসতে হাসতে বলল, এতক্ষণ পর এই প্রশ্ন তোর মাথায় কি গেছে? মেঘা ওর দিকে তাকিয়ে থেকেই হালকা হেসে বলল, আমি তোর সংসার জীবনের কথা বলছি, মানিয়ে নিতে পেরেছিস? কুয়াশার হাসি থেমে গেল। মেঘা আবারও বলল, তুই জেদে পড়ে তুষা ভাইকে বিয়ে করেছিস, আমি জানি। মন থেকে কি মেনে নিতে পেরেছিস? কুয়াশা কিছুক্ষণ চুপ থেকে আকাশে খণ্ড খণ্ড মেঘদের আনাগোনার দিকে তাকিয়ে বলল, জানিস তুষারকে কি ভেবে বিয়ে করেছিলাম? বাবা চেয়েছিল তাই। মনের মধ্যে ঘুরতো তুষার যেমনই হোক আমি মানিয়ে নিব, বাট হি ইজ সাচ এ জেন্টলম্যান। I mean, he is perfect for everything, as a son, as a brother, as a husband. But I thought he is deserved better, not me. মেঘা অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। অস্পষ্ট স্বরে বলল, তুই প্রেমে পড়ে গেছিস? কুয়াশা চমকে উঠে ওর কথায় উড়িয়ে দেওয়ার মতো করে বলল, আরে দূর, কি সব বলিস? কদিনই কি কেউ কাউকে ভালোবাসতে পারে? মেঘা হাসলো, হাসতে হাসতে বলল, তুই আসলে বুদ্ধ, প্রেমে পড়েছিস, ভালোবাসতেও শুরু করেছিস। বিয়ের মতো পবিত্র সম্পর্ককে সৃষ্টিকর্তা রহমত দেন। এই দেখ, আগে তুই আমাদেরকে ছেড়ে দূরে যেতে হবে বলে ভাইয়াকে বিয়ে করতে চাইছিলি না। ভাইয়া তো বলল, এখন তুই ভাইয়া চলে যাবে শুনে তুই কান্নাকাটি শুরু করে দিয়েছিলি। বলেই মিটমিট করেই হাসতে লাগলো। কুয়াশার রাগ হলো, সব কথা বলে দিয়েছে শয়তান লোকটা। কিন্তু রাগ ভাটা পড়ে গেল ভাবনায়, ও কি সত্যি তুষারকে ভালোবেসে ফেলেছে? এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলা যায়? কিভাবে সম্ভব? কিন্তু এটা সত্যি। তুষারের চলে যাওয়ার কথা শুনে ওর মস্তিষ্ক শূন্য শূন্য লাগছিল, কিচ্ছু ভালো লাগছিল না, কান্না পাচ্ছিল। এটা কি ভালোবাসা? রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে রিমা আর রাজ। রাজ অন্য বারের মতো এবার আর আগে এসে বসে থাকেনি। সে সময় বলেছিল তার থেকে আধা ঘন্টা পরে এসেছে। রিমা আজ অস্থির চিত্তে বসে রাজের অপেক্ষায় ছিল, বারবার ফোন দিচ্ছিল কিন্তু রাজ ফোনই ধরেনি। এসে রাজ কোনো কিছু বলল না, বসে ওয়েটারকে পানি দিতে বলল। তারপর নিজের ফোন বের করে দেখতে লাগলো। রিমা যে তার সামনে বসে আছে সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, যেন তার সামনে কেউই নেই। রিমার রাগ জিদ লাগলো, সেটা কন্ট্রোল করতে পারলো না, চিৎকার দিয়ে বলল, আমি যে একটা মানুষ বসে আছি তোমার চোখে পড়ছে না? এতক্ষণ দেরি করলে কেন আসতে? ফোন ধরছিলে না কেন? কতবার ফোন দিয়েছি তোমাকে? রাজ ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আশেপাশে তাকালো, সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। রিমা নিজেও তাকিয়ে বুঝলো এভাবে পাবলিক প্লেসে চিৎকার চেঁচামেচি করা উচিত হয়নি। ম্যানেজার এসে জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম ম্যাম? ও গম্ভীর কণ্ঠে জবাব দিল, নো বলে বসে পড়লো। সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লো। রিমা দাঁতে দাঁত পিষে বলল, কি হলো, এখনো উত্তর দিচ্ছ না কেন? রাজ এতক্ষণ পরে উত্তর দিল, একটু ব্যস্ত ছিলাম। কি এত ব্যস্ত ছিলে যে ফোন ধরার টাইম পাও নাই? দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। রিমা অপমানিত বোধ করলো। রাজ ছবিগুলো ওর সামনে দিয়ে বলল, এই যে ছবিগুলো, তবে কি জানো এগুলো তুষার বিশ্বাস করবে না। ও আমাদের মতো এত বোকা নয়। আমার মনে হয় আমাদেরকে থেমে যাওয়া উচিত। ওদের বিয়ে হয়ে গেছে, সুখে সংসার করছে, আমরা সেখানে জাস্ট থার্ড পারসন। আমরা পলিসি করে ওদের হাসিল করে ফেললাম, কিন্তু তাদের মন থেকে ভালোবাসা পেলাম না। তখন আমরা কেউই শান্তি পাবো না, শুধু শুধু ঝামেলা করে লাভ নাই। কি, আমার আগেই বোঝা উচিত ছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। অকর্মার ঢেকি একটা। আমার কথাগুলো বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভাবো, তারপর তোমার যা সিদ্ধান্ত নেওয়ার নাও। তবে সেসবে আমি থাকবো না, নিজের মতো কাজ করবে তুমি। বাই দ্য ওয়ে, আমার কাজ আছে, যেতে হবে, বাই। রাজ তাড়াহুড়ো করেই চলে গেল। রিমা হতভম্ব হয়ে বসে রইল। রাজ কি তাকে এড়িয়ে গেল বা পালিয়ে গেল? রিমা রাগে একা একা ফোঁসফোঁস করতে লাগলো। ওয়েটারকে কফি দিতে বলল।
জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কফি আসলে সেটা খেতে খেতেই মাথা ঠান্ডা করে ভাবতে লাগলো। ভাবনার শেষে ফলাফল আসলো রাজি সঠিক আর সে ভুল। আমরা সময়কে আটকে রাখতে পারি না, সেটা প্রকৃতির নিয়মেই চলতে থাকে। কিন্তু কিছু সুখের সময় বোধহয় দ্রুতই চলে যায়। আজ রিমা, তুষার আর কুয়াশার ফ্লাইট। সকলে তাদের বিদায় দিতে এয়ারপোর্টে এসেছে। সকলে কষ্ট বুকে চেপে রেখে কৃত্রিম হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে। এটা ওটা পরামর্শ ও সাহস দিচ্ছে। কিন্তু কুয়াশা কেঁদে কুটে শেষ। সেই নিজের রাগ কষ্টগুলো আড়াল করতেই পারে না। তুষারের হাত শক্ত করে ধরে এয়ারপোর্টের সকল কার্যক্রম শেষ করেই প্লেনে উঠল। এটাই প্রথম ফ্লাইট করছে। সাদা সাদা তুলার মতো মেঘগুলো এত সুন্দর, ওর মনকে ছুতে পারছে না। দুঃখ ওদেরকে ছুতেই দিচ্ছে না। তুষার ওকে কোনো সান্ত্বনা দিল না, মাথায় ভরসার হাত বুলিয়ে দিল। পুরোটা সময় তুষার দু একটা কথা বললেও কুয়াশার হ্যাঁ না এই দুটাতেই উত্তর আটকে ছিল। তুষারও আর কাটেনি ওকে, ওকে সামলে ওঠার জন্য সময় দিয়েছে। ওরা যখন সুইজারল্যান্ডে পৌঁছানো তখন রাত হয়ে গেছে। রিমা ওদেরকে বলেই বিদায় নিয়ে ট্যাক্সি বুক করে ওর বাসার দিকে রওনা দিল। তুষারও একটা বুক করলো। কুয়াশা কিছু বলছে না, এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তা দেখি তুষার বলল, কি খাবে বলো? বাইরে থেকে খেয়ে যাই, বাসায় গিয়ে খাবার বানানোর এনার্জি পাবো না। আমার খেতে ইচ্ছে করছে না, পেট ভরা। ওকে, শুকনা খাবার কিনছি, চলো। আপনি খাবেন না? আমারও পেট ভরা। কুয়াশা আর কিচ্ছু বলল না। ওরা কেনাকাটা করে বাসায় ফিরল। কুয়াশা গিয়ে আগে ফ্রেশ হয়ে নিল। শরীরটা আর পারছে না, আগে কখনো এমন লং জার্নি করেনি। এসেই বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তুষার অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছে ইতিমধ্যে। তুষার এসে দেখলো কুয়াশা এলো মেলো হয়ে শুয়ে আছে। শাওয়ারের পরে চুলগুলো মুছে নাই, ভিজে অবস্থায় ঘুমিয়ে পড়েছে। ও যত্ন করে চুল মুছে নিজেও শুয়ে পড়ল। এতটা জার্নির পরে আর পারছে না। তারপরে কয়েকদিন কেটে গেল। কুয়াশা ধীরে ধীরে মন খারাপ কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। তুষারও ওকে সময় দেওয়া ঘুরতে নিয়ে যায়। কুয়াশার মানসিক সমস্যাও কাটিয়ে উঠেছে, আগের মতো আর পাগলামি করে না। দুজনের সম্পর্কের দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো বেড়েই চলেছে। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তুষারের ঘুম ভেঙে গেল কারোর কথা বলার আওয়াজে। চোখ খুলে পাশ ফিরে তাকিয়ে দেখলো কুয়াশা ঘুমের মধ্যে বিড়বিড় করে কী সব বলছে। ওর ঘুম কেটে গিয়ে তড়িঘড়ি করে উঠে কুয়াশাকে ডাকলো, কিন্তু ও রেসপন্স করলো না। ওর গায়ে হাত দিয়ে দেখলো গরম হয়ে আছে। ও উঠে গিয়ে থার্মোমিটার এনে জ্বর মাপলো, জ্বরপট্টি দিল কিছুক্ষণ। কুয়াশা জ্বরের ঘরে বলতে লাগলো, তুষার আমাকে শুনতে পাচ্ছেন? আমি তো শুধু তোমাকেই শুনি। আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? আমি হারাতে হারাতে আজ নিঃস্ব। আপনাকে হারালে আমি মরে যাব। কেউ কারোর জন্য মরে যাবে কথাটা ভুল, এবং কারোর জন্য মরে যাওয়া উচিত নয়। তার মানে কি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? আমি চলে গেলে কি তুমি তো আমাকে ভালোবাসো না? কুয়াশার চোখ দিয়ে অবিলম্বে পানি ঝরতে লাগলো। সেটা দেখেই তুষার হেসে বলল, কাঁদছো কেন? আমি তো ভুল কিছু বলিনি। ও ফুপিয়ে কেঁদে বলল, আমিও আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি আমাকে একটুও ভালোবাসেন না, একটুও আদর করেন না। জানেন মেঘার জামাই ওকে কত ভালোবাসে, আদর করে? তুষার মুখ টিপে হেসে বলল, তুমি অন্যের বেড রুমের খবর নিয়ে বেড়াও। হয়নি তো, আমার জামাই তো আর আমাকে ভালোবাসে না। তুষার হেসে ওর দিকে ঝুঁকে মুখোমুখি হয়ে বলল, ভালোবাসা লাগবে, আদর লাগবে। কুয়াশা তুষারের মাথা টেনে ওষ্ঠে অধর মিলিয়ে দিল। ধীরে ধীরে মেতে উঠল ভালোবাসার খেলায়। ভেসে গেল প্রেম হল্লোর নামক ভালোবাসার জোয়ারে পরিশিষ্ট। তারপর সেকেন্ড, মিনিট, ঘন্টা, বেলা, দিন, সপ্তাহ, মাস উড়িয়ে কয়েক বছরে গিয়ে ঠেকল। এর মধ্যে সকলের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। মেঘা হৃদের ছেলে হয়েছে, তুতুল মেঘের ছেলে হয়েছে, আর তুষার কুয়াশার এখনো পেন্ডিংয়েই আছে। ওদের বাবা মায়ের খুনিকে শাস্তি দেওয়া হয়েছে। ব্যাপারটা ওরা ছেলেরাই শুধু জানে, কে খুনি, কে কে জড়িত। কোর্ট কাছারি সব ওরাই সামলিয়েছে। অযথা আর বাড়ির গিন্নিদের প্রেশার বাড়াতে চায়নি। তারা শুধু জানেন ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল,
সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, খুনের ছেলেই খুনিকে ধরিয়ে দিয়েছে। ছেলেটা আচমকাই বদলে গেছে, আচমকা। নাকি সত্যিকারের ভালোবাসার সান্নিধ্য পেয়ে? বাংলাদেশে এক কমিউনিটি সেন্টারে ধুমধামে বিয়ের আয়োজন করা হয়েছে, আত্মীয় স্বজনে ভরপুর। আজ রাজ রিমির বিয়ে, সকলে আমন্ত্রিত। কুয়াশা উঁচু পেটে নড়তে চড়তে কষ্ট হচ্ছে, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখছে আর ওর হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে মন চাইছে। তুষার একে ওকে ধমকালো, বলল, কি সমস্যা? তোমাকে এক জায়গায় চুপ করে বসতে বলেছি, এভাবে তিরিং বিরিং করে লাফিয়ে বেড়াচ্ছ কেন? কুয়াশাও মেজাজ দেখিয়ে বলল, কারণ আমি ক্যাঙ্গারু তাই। আচ্ছা আসো, বসবে। এভাবে বারবার এদিকে ওদিকে চলে যেও না। এত লোকজন, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, ব্যথা পাবে তো। একটু বোঝার চেষ্টা করো। আসো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। কুয়াশা মুখটা ভার করে বলল, আমাকে দেখতে বাজে লাগছে। সবাইকে কি সুন্দর লাগছে, আমি কত মোটা হয়ে গেছি। তুষার ওকে আশ্বাস দিয়ে বলল, মাতৃত্বকালীন মেয়েদের চেহারায় এক অন্য রকমের মাধুর্য থাকে। তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ, এসব বলতে হয় না। আমাদের বেবি আসলে সব ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় করে। আরে কিছু হবে না ইনশাল্লাহ। তোমাকে নিয়ে ভয় করে। কেন? যদি অন্য মেয়েকে ভালোবেসে ফেলো। পাগল নাকি? একটা বউ সামলাতে গিয়ে আমি শেষ। আরো ওহ নো। কুয়াশা খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে তার একান্ত প্রেমিক প্রেম হুইল্লোলে ভেসে গেল, বহুদূর, সমাপ্ত।